বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে প্রশ্ন, একটা বিষয় লক্ষণীয় যে নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং সরকারের সঙ্গে কিছু রাজনৈতিক দল, অন্যদিকে বিএনপি এবং সেনাবাহিনী এবং হয়তো সঙ্গেও কিছু রাজনৈতিক দল আছে, এক ধরনের স্নায়ু যুদ্ধের মধ্যে লিপ্ত। সরকারের চেষ্টা ডিসেম্বরের পরে সেনাবাহিনী প্রধান ইতিমধ্যে একটা কাট অফ লাইন বলে দিয়েছেন 31 ডিসেম্বর। বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে। বিএনপি এই জায়গায় কতটা স্থির থাকবে সেটা নিয়ে অবশ্য অনেকের মধ্যে সংশয় আছে। বাট কি হতে পারে? এমনিতে প্রফেসর ইউনূস জাপানে গিয়ে বলেছেন যে একটা মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, বাকি সবাই পরে নির্বাচন চায়। সো আমি আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু বিএনপি আপনার দল, রাশেদ আহমেদ অন্য বিএনপির বাইরের অন্য দলগুলোর মধ্যে একটা দলের নেতা, তার কাছ থেকে শুনতে চাইব বাকিদের কথা। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরযোগ্য আলোচক। দেখুন যে ডক্টর ইউনূস জাপানে গিয়ে যে কাজটা করলেন, যে আমি আজ পর্যন্ত দেখছি অনেকগুলো দেখলাম যে জাপানিজ প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন, কেউ তার দেশের অভ্যন্তরের রাজনীতি নিয়ে আলোচনা করেন নাই। ডক্টর ইউনূস, আমাদের সরকার প্রধান বা রাজনৈতিক নেতারা তো এর আগেও করেননি, তা তো বলা যাবে না। যে জাপানে গিয়ে যেটা বললেন, এটি আমি একটু টাফ শব্দটা আমি না বলে পারছি না। সেটা হচ্ছে ডক্টর ইউনূস একটা নির্জলা মিথ্যাচার করলেন যে একটা পার্টি ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। আমি তো আজকেও দেখলাম অন্তত 15টা পার্টি, 15টা রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যে রাজনীতি চায়, এবং অন্যান্য যারা ডিসেম্বর উল্লেখ করে নাই তারাও ফেব্রুয়ারি 19 তারিখে বা 20 তারিখে রমজান, এক মাস তৃতীয় সপ্তাহ পর্যন্ত মার্চের রোজা, তারপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, কুরবানির ঈদ, এবং 3-4 দিন ধরে বৃষ্টি বাদল। তো এইরকম একটা সময় আমরা যে বলেছি যে ডিসেম্বরের পরে, বিশেষ করে ফেব্রুয়ারির পরে তো তৃতীয় সপ্তাহের পরে তো আর 30 জুন পর্যন্ত নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা যেটা বলেছি যে ডিসেম্বরে নির্বাচনের কেন চাই, এটার 101টা কারণ আমরা উল্লেখ করেছি, কিন্তু তিনি এখন পর্যন্ত একটি কারণ উল্লেখ করতে পারেন নাই। তিনি শুধু বলেছেন যে আমি আমার উপর আস্থা রাখুন, আমি 30 জুনের পরে আমি ক্ষমতায় থাকবো না। আপনাকে ক্ষমতায় থাকা না থাকা তো কেউ বলে নাই, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি দায়িত্বটা পালন করে যাবেন, এটা হলো আপনার কাজ। তো এখন আপনাকে বলি যে দেশে যে পরিস্থিতিটা তৈরি হলো, আমাদের আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, আপনাদের যারা ফলোয়ার, ইনফ্লুয়েন্সার, আপনারা এই টেলিভিশনের বাইরেও, আমি তো দেখলাম অনেকেই বলছেন যে বন্দর করিডোর, সচিবালয়, তারপর নগর ভবন সব অচল, শেয়ার বাজারে 10, অচল এনবিআর, ডক্টর ইউনূসের মিথ্যাচার। এই একাকার হয়ে যে একটা অচলায়তনের বৃত্তে যে বাংলাদেশ বন্দী, এটার থেকে উদ্ধারের ব্যবস্থা কি? ডক্টর ইউনূসের এই কারিশমা দিয়ে, মিথ্যাচারের কারিশমা দিয়ে তো এটা উদ্ধার হবে না। উনি অভিমান করে বসলেন, উনি বললেন 137টা রাজপথ অবরোধের কর্মসূচি হয়েছে। বিএনপির একটা অংশ, ইঞ্জিনিয়ার ইশরাকের একটা অংশ, সাপোর্টারের অংশ একটু কি বলে বিক্ষোভ করেছে, এতেই তিনি একেবারেই হয়ে গেলেন, কি বলে যে উনি একেবারে আবেগপ্রবণ হয়ে গেলেন। উনি ডেকে বিএনপি তাকে, এবং ওই সময়ে যে সেনাবাহিনীর সাথে যে সরকার টানাপোড়েন চলছিল, বিএনপি তার কাছে চেয়েছে, বারবার সময় চেয়েছে, তিনি বিএনপিকে সময় দেন না। আর ওনার এখানে হ্যাটে ঢুকে যায় এনসিপির নাহিদ ইসলাম। উনি নাহিদের কাছে বলেন, নাহিদ গভর্নমেন্টের অংশ না এখন, নাহিদের কাছে বলেন তিনি পদত্যাগ করতে পারেন। এবং 22 তারিখে, 24 তারিখ শনিবারে তিনি বিএনপি, জামাত,
নিবন্ধিত না হলে একটু বড় রাজনৈতিক দল। এনসিপি তো নিবন্ধিতও না। এনসিপির যারা নেতৃত্বে আছে ওদেরকে যদি উনি আন্দোলনের নেতা হিসাবে ডাকতেন এক কথা ছিল, কিন্তু এনসিপি হিসাবে তিনি আলাদা করে ডাকেন কীভাবে? পরের দিন তিনি গ্রুপে ডাকলেন, 2টা গ্রুপে ডাকলেন রবিবারে, এবং শনিবারে তিনি যা বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে আলোচনায়, রবিবারে কিন্তু আলাদা আলাদা কথা বলেছেন। শনিবারে তিনি 24 তারিখে শনিবারে তিনি 24শে মে শনিবারে তিনি অস্বীকার করেছেন তিনি পদত্যাগ করার প্ল্যান ছিল না। আর 25 তারিখে রবিবারে তিনি সবাইকে বলেছেন যে তিনি আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি পদত্যাগ করতে চেয়েছিলেন। তো এই যে রাষ্ট্র চালানোর সময় যে আবেগ যে খুব কাজে লাগানো উচিত না, এটা ডক্টর ইউনূস প্রমাণ করেছেন। এবং ডক্টর ইউনূস প্রমাণ করেছেন রাষ্ট্র পরিচালনার একটা বিশেষ ধরনের অভিজ্ঞতা, বিশেষ ধরনের দক্ষতার দরকার। এটা ছাড়া চলে না। উনি 80 বছর বয়সে অনেক জানাশোনা থাকার পরেও প্রমাণ করলেন যে রাজনীতি রীতিমতো একটি আলাদা দক্ষতা অভিজ্ঞতার প্রশ্ন। রাশেদ আহমেদ। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। মোশাররফ ভাই চমৎকার বলেছেন। আমার কাছে যেটি মনে হয় যে সরকার চাইলে নির্বাচনটা সুন্দরভাবে আয়োজন করতে পারত, এবং এই মুহূর্তে আমরা যে ধরনের একের পর এক অনৈক্য, নিজেদের ভিতরে বিভেদ বিচ্ছেদ দেখছি, এগুলো আসলে কোনোভাবেই কাম্য ছিল না। সরকারের একটি মহল পরিকল্পিতভাবে আমাদের ভিতরে বিভেদ উস্কে দিয়েছে, যেখানে এই সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব ছিল সবার ভিতরে একতা ধরে রাখা। বিশেষ করে আমরা যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে সাম্যের ভিত্তিতে যে সম্পর্ক, সেটা আরও বেশি সুদৃঢ় করা। সেটি না করে সরকার আমাদের ভিতরে এক ধরনের কামড়াকামড়ির সম্পর্ক তৈরি করেছে, যে কারণে আজকে টকশোতে বলেন বা আপনি বিভিন্ন প্রোগ্রামে, সেমিনারে একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলছি। এটি আসলে আমি নিজেও বলতে চাই না, কিন্তু সরকারের যে ভুল বা সরকার যাদেরকে আশীর্বাদ জানাচ্ছে তাদের বিষয়ে তো জনসম্মুখে কিছু কথা বলা লাগে। সেই জায়গা থেকে যেটি বলি যে আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো সাংবাদিক মিডিয়ার কাছে সাক্ষাৎকার দেননি। আমি এই মিডিয়া বলতে এটি বোঝাচ্ছি যেন কোনো প্রেস ব্রিফিং তিনি করেননি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি হয়তো দু একজন সম্পাদকের কাছে তিনি কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সবগুলো মিডিয়াকে ডেকে কথা বলা, প্রেস ব্রিফিং করা বা জাতির উদ্দেশ্যে কথা বলা, তিনি কেন যেন বাংলাদেশের গণমাধ্যমকে এড়িয়ে চলেন। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তিনি আসলে বাংলাদেশের গণমাধ্যমকে পাত্তাই দেন না। তবে আবার বাইরের দেশে গেলে, মানে দেশের বাইরে গেলে বা বাংলাদেশে ছোট্ট কোনো বিদেশি মিডিয়া, এমনকি ইউটিউব চ্যানেল, তারাও যদি আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসেন, সাক্ষাৎকার নেন, তিনি খুব গর্ব অনুভব করেন। এটি আমার কাছে খুবই বিস্ময়কর যে বাংলাদেশের যে গণমাধ্যম, সাংবাদিক, তাদেরও তো প্রত্যাশা থাকে যে সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার বক্তব্য শুনবে এবং জনগণের কাছে তুলে ধরবে, একটি প্রশ্ন করার সুযোগ রাখেন। দেখেন স্বৈরতন্ত্র কাকে বলে, যে প্রধান উপদেষ্টাকে একটি প্রশ্ন করবে সাংবাদিকরা বিভিন্ন ইস্যুতে, সেই প্রশ্ন করতে পারেন না। এমনকি আমরা এখন দেখছি যে কোনো উপদেষ্টাও আসলে ওইভাবে মিডিয়া ফেস করছেন না। সব আমাদের প্রেস সচিব, আমাদের শফিক ভাই, তার মাধ্যমেই সব আসতেছে। মানে মনে হচ্ছে যে তিনি ডক্টর ইউনূসের পরে সব থেকে প্রভাবশালী ব্যক্তি এই মুহূর্তে, কিন্তু এটি তো আসলে হওয়ার কথা ছিল না। আমরা সরকারকে সবসময় বলেছি যে আপনার উপদেষ্টা পরিষদের মধ্য থেকে একজনকে অন্তত তাকে দিয়ে আপনার মুখপাত্রের কাজটা করান, কিন্তু সেটি করা হচ্ছে না। তার কাছে আমরা প্রশ্ন করতে পারতাম। এখন শফিক সাহেব আসলে কত বড় কর্মকর্তা আমরা সবাই বুঝি, মিডিয়াতে যত বড়ই মনে হোক না কেন তিনি তো এত বড় কর্মকর্তা নন, সুতরাং তার কাছ থেকে তো সঠিক উত্তর আমরা পাবো না। তো সেই জায়গায় প্রধান উপদেষ্টার উচিত এই জায়গাটায় খেয়াল রাখা, অন্তত মিডিয়া এবং আমাদের গণমাধ্যম কর্মীরা তাদের মুখোমুখি হওয়া তার দরকার আছে। অন্যথায় তিনি যদি মনে করেন যে বাংলাদেশের মিডিয়াকে অ্যাভয়েড করবেন, সেটি আসলে কোনোভাবেই ঠিক হবে না। বাংলাদেশের মিডিয়া কি জানতে চাই, এই প্রশ্নের মুখোমুখি হওয়া কিন্তু এক ধরনের যোগ্যতা, আমি মনে করি সেই যোগ্যতা তার রয়েছে। নির্বাচনের বিষয়ে যেটি বলি, দেখেন যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে সর্বমোট 52টি দল ডিসেম্বর ইলেকশন চাই, এর মধ্যে নিবন্ধিত এবং অনিবন্ধিত দল। সমকালে প্রকাশিত হয়েছে যে 10টি নিবন্ধিত দল যারা ডিসেম্বর ইলেকশন চাই। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটি বিদেশে তিনি গিয়ে বললেন যে ডিসেম্বরে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই, এর আগে আজ থেকে প্রায় 2 মাস আগে যুগান্তরে কিন্তু একই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল, প্রায় 52টি রাজনৈতিক দল ডিসেম্বর ইলেকশন চাই। ঠিক এখনও সে একই কথা বলছে।
কিন্তু এই কথাগুলো প্রধান উপদেষ্টার কাছে কি পৌঁছায় না, নাকি আসলে তিনি বাংলাদেশের গণমাধ্যম বা সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল তিনি দেখেন না? আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলেছি যে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা দরকার জাতীয় নির্বাচনের, এবং একই সাথে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া দরকার। এই সময় দেখেন, আমি নিজে কিন্তু আপনার আসতে গিয়ে আমি এই বৃষ্টির মুখোমুখি হয়েছি। এখন বৃষ্টি ঠিক জানুয়ারি মাস থেকে যে ধরনের গরম, প্রচণ্ড গরম, আমার নিজ জেলা ঝিনাইদহতে আমি একটি সমাবেশের আয়োজন করেছিলাম, গরমের কারণে আমি সেই প্রোগ্রামটি ভালোভাবে করতে পারি নাই। মানুষ এতটাই অস্বস্তি বোধ করে, মানুষ প্রোগ্রামে এসে কথা শুনতে চায় না। ঠিক একইভাবে এরপরে দেখেন আপনি বিশেষ করে আপনার রমজানের সময়টাই তো আপনি প্রিপারেশন নিতে পারবেন না। এখন তারা শুধুমাত্র একটা ইলেকশনের ডেট দেবে আর আমি যে নির্বাচন করবো এটি তো না, আমার তো প্রস্তুতি লাগে। একজন এমপি ক্যান্ডিডেট তার মিনিমাম 4-5 মাসের প্রস্তুতি, গণসংযোগ এগুলো লাগে। 3 মাস ঠিক আছে, তা আপনারা কি করতেছেন? আপনারা বলতেছেন ডিসেম্বর ইলেকশন দিবেন না। একটি দল ডিসেম্বর ইলেকশন চায়, এর অর্থ কি? এর অর্থ প্রধান উপদেষ্টা ডিসেম্বর ইলেকশন দিবে না, এটা ফাইনাল একটি সংলাপ। ধরেন ক্লিয়ার করে বললেন আপনাদের পজিশন কি হবে? আমাদের পজিশন হলো যে যখন ইলেকশনটা করা যায় না বা আবহাওয়া সাপোর্ট করে না, সুইট করে না, এই সময় ইলেকশনটা তিনি ঘোষণা দেওয়া মানে ইলেকশনটা না করার এক ধরনের অভিপ্রায় ব্যক্ত করা কৌশলে। রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত আমাদের দলীয় পজিশন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হওয়া দরকার, তবে রমজানের সময় বা রমজানের পরে এই সময় ইলেকশন করা যায় না, প্রস্তুতি নেওয়া যায় না। আরেকটি বলি, দেখেন যে বিষয়টা গণমাধ্যমে এসেছে যে জামাতের আমির তিনি জাতীয় সংলাপের আহ্বান করেছিলেন প্রকাশ্যে। আমি যতটুকু তথ্য সরকারের ভিতর থেকে, বাইরে থেকে, বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি, তার আগে কিন্তু বিএনপি প্রায় 5 দিন ধরে সরকারের পিছনে ঘুরেছে জাস্ট প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য। তাদেরকে কোনোভাবেই শিডিউল দেওয়া হয়নি। বিএনপির জন্য অত্যন্ত অপমানজনক যে বিএনপির মতন দল তারা শিডিউল পায়নি। অন্য জায়গায় জামাতের আমির যখন মিডিয়াতে বলেছি, এই মিডিয়ার সংবাদ দেখে কিন্তু জামাতকে শিডিউল দেওয়া হয়েছে। এরপরে যেটি হয়েছে আপনাকে একটু বলি, সেটি হলো পরবর্তীতে যখন দেখলো মানে সরকারের মধ্যে একটা গ্রুপ, তো সরকারকে তো মানুষ জামাত তকমা দিবে, তখন তারা প্রধান উপদেষ্টাকে বোঝাতে চেষ্টা করলো যে বিএনপির সাথে বসেন। অনেক বুঝিয়ে, অনেক কনভিন্স করে তারপরে বিএনপির সাথে সেই মিটিংটা হয়েছে যে বিএনপির সাথে আগে করেন, এরপরে জামাতের সাথে করেন। এরপরে যেটি হলো যে এনসিপি নিজেদেরকে তো তৃতীয় শক্তি মনে করছে, সেই জায়গা থেকে তারা দাবি করলো যে আপনি বিএনপির সাথে বসবেন, শুধু জামাতের সাথে বসলে আলাদা কথা, কিন্তু বিএনপির সাথে বসতেছেন, আমাদের সাথে বসা লাগবে। তারা যে এনসিপি আগের দিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে আসলো, সেই এনসিপি আবার কিন্তু আবার বসলো, অর্থাৎ জোরপূর্বক নিজেদেরকে তৃতীয় শক্তি হিসেবে চেয়ারে বসানো। দেখেন ময়ূরের গায়ে যতই আপনি মানে কাকের গায়ে যতই ময়ূরের পেখম লাগান, আপনি আসলে কখনোই ময়ূর হতে পারবেন না। তো তারা জোরপূর্বক এই যে বসছে, পরবর্তী দিন কি হলো দেখেন, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ অনেক দলের সাংগঠনিক কাঠামো কিন্তু এনসিপি থেকে অনেক বেশি, সেই দলের নেতাদেরকে একজন করে ডাকলো। এটা অপমান করে না? আমাদের নেতারা বোঝেন কিনা আই ডোন্ট নো, কিন্তু তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এই মন্ত্রী পরিষদের ডেকে নিয়ে অপমানই করেছে। যে আসলে দলগুলোর সাথে আরেকটি ইস্যু যে বিএনপি যার পদত্যাগ চাইলো, যাদের পদত্যাগ চাইছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকে, বিএনপি সেখানে যায় এবং কিছু বলে না। এটা তো অত্যন্ত মানে আমার কাছে যেটি মনে হয় যে প্রধান উপদেষ্টা হয়তো মানিয়ে দিতে চান, মিলিয়ে দিতে চান। হ্যাঁ, মানে বিএনপি যার পদত্যাগ চাইছে বা আমরা যাদেরকে পদত্যাগ চাইছি তাদেরকে আবার সামনে বসিয়ে রাখা, এটি আসলে ঠিক না। যেখানে গণমাধ্যমে সংবাদ যাচ্ছে, কেন পদত্যাগ চাচ্ছে? পদত্যাগের পিছনে তো যৌক্তিকতা আছে। দেখেন এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন প্রশাসক নিয়োগ দিয়েছে, আপনি তাকে নিয়োগ দেওয়ার আগে তার বায়োডাটা দেখবেন না? তিনি কোন সংগঠনের সাথে জড়িত ছিলেন, জেল খেটেছেন কিনা, মামলা আছে কিনা? তিনি যদি রাজনৈতিক কোনো মামলার আসামি হতেন, কোনো আপত্তি ছিলেন না, আপত্তি ছিল না, কিন্তু তিনি একটি নিষিদ্ধ সংগঠনের নেতা ছিলেন এবং 5 নম্বর 5-এর ভিতরে। এরপর দেখেন যে আমাদের 2জন ছাত্র উপদেষ্টা, একজন কথিত মাস্টার মাইন্ড, তার বিরুদ্ধে তো অনেক বড় অভিযোগ, তিনি অনৈক্য নৈরাজ্য নষ্ট করে, অনৈক্য এবং মানে নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং এই জন্য তিনি ক্ষমাও চেয়েছেন জাতির কাছে, অর্থাৎ তার অপরাধ কিন্তু প্রমাণিত। আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তার এপিএস এত বড় দুর্নীতির সাথে জড়িত, দুবাই গিয়েছেন। আসিফ মাহমুদ তার এপিএসের সাথে বেসরকারি সফরে দুবাই গিয়েছেন এবং সেখানে বিভিন্ন কালোবাজারি জুয়ারিদের সাথে তার ছবি টবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এটি নিয়ে প্রশ্ন রয়েছে। তো আপনি এপিএসের দুদকে তার এনআইডি লকড হলো, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আসলো, আমাদের উপদেষ্টা সাহেব কি খুব ফেরেস্তা নাকি? এই বিষয়ে তদন্ত হবে না? সর্বশেষ যেটি বলে শেষ করব, নাহিদ ইসলাম 6 মাস 6.5 মাস দায়িত্বে ছিলেন। এই 6-6.5 মাসে তিনি আসলে কি করেছেন?
তার একজন প্রিয় আতিক মসজিদের বিরুদ্ধে গণমাধ্যমে খবর এসেছে, বিশেষ করে নগদের যে বিষয়টা, যে 150 কোটি টাকা তছরূপের অভিযোগ, কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, আমরা গণমাধ্যমে দেখেছি। এরপরে আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি, অনেকগুলো চ্যানেল দেখলাম যে নিউজও করেছে। তো আমাদের এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিন্তু আতিক মোর্শেদকে নিয়োগ দিয়েছেন এবং এখনও তিনি আছেন। আমি যতদূর জানতাম তার বিষয়ে যখন বিতর্ক এসেছে, আমার কাছে তথ্য এসেছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নাহিদ ইসলাম তাকে বেশ একটু গরম টরম দিয়ে সরিয়ে দিয়েছে। কিন্তু গতকাল জানলাম তাকে সরানো হয়নি, তিনি এখন বিশেষ সহকারী যে আমাদের ফয়েজ আহমেদ তৈয়ব, তার সাথে কাজ করতেছেন। অর্থাৎ নাহিদ ইসলাম যাকে নিয়োগ দিলেন, তিনি তার সময় কতটুকু অন্যায় করেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন। যে একজন সাংবাদিক কদরুদ্দিন শিশির, তিনি উল্লেখ করেছেন তার ফেসবুক পোস্টে যে তার কাছে স্পষ্ট তথ্য রয়েছে যে তিনি দুর্নীতির আর্থিক বিষয়গুলো নিয়ে কথোপকথন। তার মানে কি? তার মানে ওই ছেলেটি অন্যায়ের সাথে জড়িত, তাকে কেন শাস্তি দেওয়া হয়নি? যেহেতু নাহিদ ইসলাম তাকে নিয়োগ দিয়েছে, তার মানে তার অপরাধের দায়টাও নাহিদ ইসলামকে নিতে হবে। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন প্রতিবাদ করি। ধন্যবাদ। জি মিস্টার ঠাকুর। জি না, দেখুন যে কথাগুলো হলো যে আপনি আমাকে বললেন যে মুশাররফ ভাই, আপনার ছেলে তো একটু ঝামেলা করে বেড়াচ্ছে, একটু কথা হওয়া দরকার। তো আমি বললাম যে ভাই আসেন, আমরা বসি, চা খাই, কথা বলি। তো আমি আমার ছেলেকে আমার পাশে বসিয়ে তাকে চকলেট চিবুতে দিলাম আর আপনার সাথে কথা বললাম। বিএনপির সাথে আচরণটা তো এইরকমই। সব কিছু মিলিয়ে বলা যায় যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট টিকে থাকার যে স্ট্যাক, একটা হচ্ছে আর্মি, কারণ 5 তারিখে আর্মি বলেছে যে আমরা এই সরকারবিহীন অবস্থায় আমরা দায়িত্ব তুলে নিলাম, আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তুলে নিলাম। তো 8 তারিখে না হয় বুঝলাম এটা শেষ হলো, তাহলে আর্মি তো একটা স্ট্যাক, অন্য নর্মাল গভর্নমেন্টের মতো না আর্মির অবস্থানটা, একটা ভিন্ন অবস্থান এটা। এখনও আপনি এই 9 মাস ধরে আর্মিকে মাঠে রেখে দিয়েছেন উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আর তার স্টেক হলো পলিটিক্যাল পার্টির সম্মতির উপরে আপনি আছেন। তো পলিটিক্যাল পার্টির উপর সম্মতির উপর আছেন আপনি, পলিটিক্যাল পার্টি বিএনপিকে আপনি ইগনোর করেন সব জায়গায়, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করেন। আপনি দেখেন যে গত 25 তারিখ রবিবারে, যে এখন তো যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যারা বিভিন্ন গ্রুপে দেখা করলেন, যে প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি 10 মাসে আমার কয় মাসে আমার সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় নাই। হামিদ, যে রাষ্ট্রপতি হামিদ, উনি যে দেশের বাইরে চলে গেলেন, আমি রিয়েলি জানতাম না। উনি বলেছেন যদি রাষ্ট্রপতি হামিদ যাওয়ার বিষয়টা উনি না জানেন, তাহলে উনার কি 1 মিনিট থাকা উচিত এই ক্ষমতায়? আপনি দেখুন উনার আন্ডারে ডিজিএফআই বেসিক্যালি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পক্ষে সিটিং আর্মির চিফ অ্যান্ড আদার্স তার সেট আপের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে। এসবি, এনএসআই, ডিবি, ইমিগ্রেশন, এই সবগুলো প্রধান উপদেষ্টার আন্ডারে। তার উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন যে কি আমি হামিদদের বিষয়টা জানতাম না, তদন্ত করছি। তো তদন্ত তো জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হওয়া উচিত। তো আমার কথাটা হচ্ছে যে এখানে আব্দুল হামিদের যদি রিয়েলি অসুস্থ হয়ে থাকেন, আমি বলবো না যে শেখ হাসিনার মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে শেখ হাসিনা যে আচরণটা করেছেন তার অসুস্থতা নিয়ে, আমি মনে করি যে আমাকে যদি বলতো তাহলে আমি বলতাম যে সাবেক প্রেসিডেন্ট হামিদের যদি অবস্থা এইরকমই হয়ে থাকে, অসুস্থতা, তাহলে তাকে যেতে দেওয়া উচিত। কিন্তু যেতে দিয়ে আপনি মিথ্যাচার করছেন, এটা তো ঠিক না। আপনি যেতে দিয়েছেন কিন্তু মিথ্যাচার করছেন, এবং ডক্টর ইউনূস এই কাজটা করে যাচ্ছেন, রীতিমতো করে যাচ্ছেন। এখন আসুন আমরা রেগুলার যে বলছি যে দেখুন যে তার সময়সীমা কত, এটা আরও শুরুতেই আমার মনে হয় যারা আমাদের সে একটা গ্রামীণ প্রবাদ আছে, আগে তিতা পেছনে মিঠা, আগে তিতা শেষে মিঠা, এটা ভালো। তো আগেই তিতা এই কথাটা আলোচনা করা উচিত ছিল। সময়সীমা আপনার কত সময় চান, নাম্বার 1। নাম্বার 2, আপনার ম্যান্ডেট কি করবেন। নাম্বার 3 হচ্ছে টার্মস অ্যান্ড রেফারেন্স, আপনার কি হবে, কিভাবে কাজগুলি কতটুকু করবেন, কিভাবে করবেন, এইগুলো আলোচনা হয় নাই। আমার মনে হয় যিনি
প্রধান উপদেষ্টা হিসেবে জয়েন করেছেন, এইটাই তো আলোচনা করতে পারতেন, তার টর কি, টার্মস অফ রেফারেন্স কি, টার্মস অ্যান্ড রেফারেন্স কি। তো সেটা যেহেতু হয় নাই, এখন ম্যান্ডেট কি? ম্যান্ডেট 106 অনুচ্ছেদ যে সংবিধানের, সেখানে বলা হয়েছে তারা নির্বাহী কাজ সম্পন্ন করবেন। নির্বাহী কাজের মধ্যে উনি যা করছেন, এই বন্দর দেওয়া, করিডোর দেওয়া, সচিবালয়ে অসন্তোষ তৈরি করার জন্য আইনটা তৈরি করা, এনবিআরকে 2 ভাগ করা, পল্লী বিদ্যুতে অসন্তোষ তৈরি করা, এইগুলোর কোনোটারই ম্যান্ডেট নেই ওনার কোনোটারই ম্যান্ডেট নেই। তো এটা করছেন কেন করছেন? আমি মনে করি একমাত্র কাজ হচ্ছে যে তিনি এনসিপিকে আরও সময় দিতে চান, ওনার চিলড্রেন পার্টিকে আরও সময় দিতে চান, ওই নাবালক পার্টি একটু সময় দিতে চান জাতীয় নাবালক পার্টিকে, নাম্বার 1। নাম্বার 2, এবং তিনি নির্বাচনকে এই জন্য পিছিয়ে দিতে চান। তার সমস্ত কার্যক্রমের লক্ষ্য দেখবেন যে নির্বাচনকে পিছিয়ে দিতে চান। আপনারা যদি 60-এর দশকের রাজনীতি নিয়ে পড়াশোনা করি, তাহলে দেখবেন আইয়ুব খানের সময় যারাই একটা জেনুইন নির্বাচন চাইতো, তখনই বলতেন আইয়ুব খানের নেতা মুনায়েম খানেরা, এরা হচ্ছে ইন্ডিয়ার চর, ইন্ডিয়ার দালাল। দেখুন তো, এই যে এখন শেখ হাসিনার সময় বলতো যে এরা হচ্ছে আগুন সন্ত্রাসী, জেনুইন নির্বাচন চাইলে বলতো এরা বিএনপি জামাত আগুন সন্ত্রাসী, এরা দেশের অস্থিতিশীলতা চায়, স্থিতিশীলতা চায় না, নির্বাচন চায় মানে নেই, মানে স্থিতিশীলতার পরিপন্থী একটা কাজ। আর এখন ঠিক একই কাজটি করছেন ডক্টর ইউনূস, তার যে চেলা চামুন্ডা এদেরকে দিয়ে বলাচ্ছেন যে যারা নির্বাচন চায় এরা ইন্ডিয়ার অনুচর। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস যে অবিমৃষ্যকারিতার যে পরিচয় দিয়েছেন, যে বাংলাদেশে উনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী শপথ নিতে আসছেন, উনি ফ্রান্সের ফ্রান্সের এয়ারপোর্টে বসে, কোনো দরকার ছিল না যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ইন্ডিয়ার 7 প্রদেশ 7 সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, এটা বলার কোনো প্রয়োজনই ছিল না। উনার বলা উচিত ছিল যে আমি দেশে যাই, দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা প্রতিবেশীদের সাথে একটা ন্যায্য সমতার ভিত্তিতে একটা সম্মানজনক একটা সম্পর্ক মেনটেন করব। এটা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের বক্তব্য বা বয়ান হতে পারত। এরপরে এখন উনি নতুন করে ইন্ডিয়া বিরোধী বয়ান শুরু করেছেন। এটাও আরেকটা, আমি জিজ্ঞেস করতে চাই যে আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, ইন্ডিয়ার পক্ষে শেখ হাসিনা যেগুলি ইন্ডিয়াকে অবিবেচক সুবিধা দিয়েছে, যে অন্যায্য সুবিধা দিয়েছে, এই সুবিধাগুলির মধ্যে একটি সুবিধার চুক্তি কি ডক্টর ইউনূস বাতিল করেছেন এখন পর্যন্ত? আদানির বিদ্যুৎ থেকে আরম্ভ করে কোনো কিছু বাতিল করেছেন? উনার আমার তো মনে হয় না যে উনার এই বৈধতা আছে যে তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে বলবেন। জি ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না, বারবার বলছি। কিন্তু একটি গ্রুপ অফ পিপুল বা রাজনৈতিক গোষ্ঠী বা সরকারের আশীর্বাদ পুষ্ট গোষ্ঠী, তারা কিন্তু বারবার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা চায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই মুহূর্তে পুলিশ দিয়ে দেশ চলতেছে না, এই মুহূর্তে দেশ চালাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী যদি মাঠ থেকে উঠে যায়, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো আরও বেড়ে যাবে। এমনকি আওয়ামী লীগ কিন্তু এখন হয়তো কিছুটা ঝটিকা মিছিল করছে, আওয়ামী লীগ বড় বড় মিছিল করবে, পুলিশকে কেউ ভয় পায় না। আর আওয়ামী লীগের মধ্যে তো 80% ছাত্রলীগ যুবলীগের, যেটি আইন উপদেষ্টা নিজে বলেছেন। সুতরাং সেই জায়গা থেকে এই পুলিশ তো আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাবে না। আওয়ামী লীগ যে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে কাকে? সেনাবাহিনীকে। একটি মহল মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ করা, ঘোলাটে করার জন্য তারা আসলে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। সেনাবাহিনীকে নানানভাবে দেশ বিদেশ থেকে বিতর্কিত করা। দেখেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমজনতা দলের একজন নেতা তারেক, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদেরকে বলা হয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য, আমরা করি নাই। এই কথা তিনি বলেছেন। তার মানে কি? তার মানে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, সেটা কিন্তু এই আমজনতা দলের ওই নেতা তারেক কিন্তু তিনি ফাঁস করে দিয়েছেন যে তার দলকে বলা হয়েছে যে তোমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করো। তিনি যখন করেন নাই, তখন তার বিরুদ্ধে আবার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চলছে।
তার মানে কি? তার মানে এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা, এটা কিন্তু ভারতের ষড়যন্ত্র, ভারতের রয়ের ষড়যন্ত্র। কারণ এদেশে একমাত্র প্রতিষ্ঠান, সেনাবাহিনীকে যদি এখন ধ্বংস করে ফেলা যায়, তাহলে আপনার ধ্বংসের বাকি আছে কি? সব প্রতিষ্ঠান তো ইতিমধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগ তো ধ্বংস করে ফেলিয়েছে। 3 আগস্ট আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হয়েছিল? যে সেনাবাহিনী জনগণের মুখোমুখি দাঁড়াবে না, ছাত্র জনতার বুকে গুলি চালাবে না। সেনাবাহিনী যখন এই কথা বলল, তখন কি হলো? তখন জনগণ কিসের কারফিউ, সব ভেঙে চুরে রাস্তায় নামলো। তার মানে হাসিনার পতন কিন্তু 3 আগস্ট হয়েছে। হাসিনার পতন কার কারণে? আমরা 90% মানুষ মনে করেন নেমে গিয়েছি, সকল স্টেক হোল্ডার নেমে গিয়েছি। একটা স্টেক হোল্ডার নামা বাকি ছিল, সেটা সেনাবাহিনী। আমি ধরে দিলাম যে তাদের অবদান 1%, বাকি আমাদের 90%। কিন্তু 100% না হলে তো হাসিনার পতন হয় না। সেই 100% যুক্ত করেছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে আজকে আপনি মীর জাফর বলেন, দালাল বলেন, জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এগুলো যারা করছে, পরিকল্পিতভাবে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। সুতরাং এগুলো যারা করছে, আমি তাদেরকে বলবো যে আপনারা সতর্ক এবং সাবধান হয়ে যান। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর দালাল, আমরা সেনাবাহিনীর দোসর, আমরা ক্যান্টনমেন্ট থেকে টাকা খাই। প্রমাণ থাকলে একটা প্রমাণ বের করেন, প্রমাণ বের করেন। হাসিনার আমলেও তো কত অভিযোগ দিয়েছেন, চ্যালেঞ্জ করে বলতে পারি। কোনো দুর্নীতির 1 টাকার দুর্নীতির তথ্য প্রমাণ যদি বের করতে পারেন, রাজনীতি করবো না বাংলাদেশে। আমরা দুর্নীতি করি না, বরং বিভিন্ন গোষ্ঠী তারা কখনো অমকের টাকা খেয়ে অমকের পক্ষে দাঁড়ায়, তমকের পক্ষে দাঁড়ায়, এরকম গ্রুপ কিন্তু আছে। সুতরাং আমরা মনে করি অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠান সেনাবাহিনীকে অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। তবে এতটুকু আমি এটাও মনে করি যে একটি প্রতিরক্ষা সংস্কার কমিশনের দরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই জায়গাটায় হাত দেননি। তিনি বলতে পারতেন যে সমস্ত প্রতিষ্ঠানকেই হাসিনা বিতর্কিত করেছে, 18 সালের নির্বাচনে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করেছে এবং বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে। সংস্কার যেহেতু হচ্ছে, সব জায়গায় আমরা সংস্কার করি। আমি আসছি আপনার কাছে রাশেদ। আমরা একটু শেষের দিকে ঠাকুর, আমরা জাস্ট আমি একটু বুঝতে চাই যে হোয়াট ইজ নেক্সট, আসলে কি সামনে, কি দেখতে পান, কি হবে, কি হতে পারে, কি হওয়া উচিত, কার কি করা উচিত? আচ্ছা, আমার কাছে এই যে সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস মনে করছেন যে একটা ডিভাইড অ্যান্ড রুল, একটা নর্মাল পলিসি ছিল না, এখানে ভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস এগুলো তৈরি করার মধ্য দিয়ে উনি কীভাবে যেন একটা রাষ্ট্র চালাতে যাচ্ছেন। আপনি দেখবেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন আছেন, এখানে লুৎফে সিদ্দিকী, সুফিউর রহমান, নতুন করে খলিলুর রহমানকে ওখানে ঢুকালেন। 4 জনের মধ্যে কামড়াকামড়িতে পররাষ্ট্র মন্ত্রণালয় অচল। তো আপনি দেখুন যে রাজনৈতিক দলগুলির মধ্যে তিনি বলে দিলেন যে একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দল নির্বাচন চায় না। এখানেও একটা রাজনৈতিক দলগুলির মধ্যে তিনি অনৈক্য, ভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস তৈরি করতে চান। যে কিছু রাজনৈতিক দল যদি বলে যে ওনার পক্ষে, যে না আমরা ডিসেম্বরে না, আমরা পরে হলেও চলবে। তো এটা যে বিষয়টা এখন বিএনপি এবং আর্মি, আমি মনে করি, বা রাজনৈতিক দল এবং আর্মি, বিএনপি রাজনৈতিক দলগুলির মধ্যে ধরলে 1 নম্বরে আছে, একই আছে, এরপরে তার সাথে অন্যান্য দলগুলোও আছে। তো তিনি আর্মিকে ইগনোর করেন। তার উপদেষ্টা যখন আর বলে যে প্রধান উপদেষ্টার সাথে মুখামুখি লাগিয়ে দেন যে তিনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন, আসলে তো বুকে পাথর চাপা দিয়ে মানতে হবে। ডক্টর ইউনূস তো তা প্রমাণ করেছেন। প্রথমেই এসে তিনি তার সকল মামলা নির্বাহী আদেশে উঠাই ফেলছেন। 666 কোটি টাকা তিনি মাফ করে দিয়েছেন গ্রামীণ কল্যাণের। উনার আপন ভাতিজাকে উনি এই ডিপিএস দিয়েছেন, ডেপুটি প্রেস সেক্রেটারি দিয়েছেন। এইরকম আরও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের 20টা তালিকা আছে। তো সেইটা করতে চাচ্ছেন উনি, উনার কাজগুলি কিন্তু খুব দ্রুত করছেন। কিন্তু জনগণের যে অধিকার, জনগণের যে মালিকানা রাষ্ট্রের উপর, এটা দেওয়ার সময় তার খুব সমস্যা, অ্যালার্জি। তো এই কারণে আমি মনে করি যে আগামী জুলাইয়ের আগেই, জুনের শেষের দিকেই রাজনৈতিক দলগুলির মধ্যে এই বৃষ্টি বাদলের পরই বসা উচিত, বসে ঠিক করা উচিত যে কবে থেকে যে নির্বাচন আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম ওই লেভেলে না গেলে অন্তত মিনিমাম সবাই নামবেন একত্র হয়ে। যদি ঐক্যবদ্ধ হয়ে না নামেন, তাহলে আমি আপনাকে ক্লিন বলি, ডক্টর ইউনূস কোনো অবস্থায় নির্বাচন দিবেন না। এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনী যেহেতু একটা প্রধান স্টেক, সেনাবাহিনীর সাথে কথা হতে পারে এবং দেশে
কিন্তু সেনাবাহিনীর যে আচরণটা নর্মাল সময়ের মতো না সেনাবাহিনীটা, কারণ সেনাবাহিনীর দায়িত্ব, ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে সেনাবাহিনী আছে। এবং সেনাবাহিনী বাইরে থাকতে চাইছো না, কারণ এবং দীর্ঘদিন সেনাবাহিনী নিজেরা বাইরে থাকতে চাচ্ছেন তাদের পেশাগত কারণে, দীর্ঘদিন বাইরে পেশাদারিত্বের কারণে। কারণ আপনি সমাজে জানেন যে বিভিন্ন ধরনের টাউট শ্রেণীর লোকজন আছে, টাউট একটা আইন আছে, টাউট আইন। তো এই টাউট শ্রেণীর সাথে যদি মিশে আমাদের সেনাবাহিনী, চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই তাদের দ্রুত ব্যারাকে ফিরে আসা উচিত। দ্রুত ব্যারাকে ফিরে আসতে হলে একটা নির্বাচন হওয়া উচিত। আমাদের সেনাবাহিনীকে রক্ষার জন্য, ডেমোক্রেসিকে ফিরিয়ে আনার জন্য, ডেমোক্রেটিক যে ট্রানজিশনটা এটা কমপ্লিট হওয়ার জন্য আমি মনে করি দ্রুত রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য দরকার। সেনাবাহিনী তার স্পষ্ট কথা জানিয়ে দিয়েছে, কাট অফ টাইম 31শে ডিসেম্বর। এমনি সকল রাজনৈতিক দল বসে বলা উচিত যে কাট অফ টাইম 31শে ডিসেম্বর। আপনি যদি এর মধ্যে নির্বাচন পারেন তো দিবেন, না হলে আপনি যান। আপনি গেলে আপনি 10 মাসে সাকসেসফুলি যে আনসাকসেসফুল হওয়ার যে রেকর্ড আপনি করেছেন, এটা রাশেদকে প্রধান উপদেষ্টার জায়গায় বসাই দিলেও হবে, আমাদের ক্যামেরার পেছনে যারা আছে এদের একজনকে বসাই দিলেও এর থেকে ভালো চলবে ভাই। থ্যাংক ইউ রাশেদ। আমি যেটি বলবো যে সরকারের 10 মাস চলছে, হানিমুন পিরিয়ড অনেক আগেই শেষ হয়ে গেছে, তাদের সিরিয়াস হওয়া দরকার ছিল, কিন্তু তারা আসলে সিরিয়াস হয়নি। তো সেই কেউ যদি বারবার হানিমুন করতে চায় আপনি আটকাবেন কিভাবে? না, তারা তো আসলে বেশ ভালো লাগতেছে, তারা মনে করতেছে এইভাবে হয়তো আমাদের সময়টা যত দীর্ঘায়িত করা যায়। কিন্তু জনগণ তো আসলে এত সময় দিবে না, রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা এত সময় দিবে না। যারা রাজনীতি করে তারা কেন করে রাজনীতি? জনগণকে সেবা করার জন্য, জনগণের কাছাকাছি যাওয়ার জন্য। কিন্তু আপনি তো জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ দিচ্ছেন না, আপনি দলগুলোকে বিচ্ছিন্ন রেখে দিয়েছেন। এখন তো রাষ্ট্র অরক্ষিত, আর অরক্ষিত রাষ্ট্রে তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হয়, সেটি তো আমরা লক্ষ্য করছি। আপনি 10 মাসেও তো আপনার পুলিশকে ফাংশনাল করতে পারেননি, কোনো বাহিনীকে ফাংশনাল করতে পারেননি। যতটুকু শুনেছি যে গোয়েন্দা সংস্থার সাথে সরকারের কোনো সম্পর্কই নাই। মানে একটি সরকার তো রাষ্ট্র পরিচালনা করার জন্য তো এনএসআই, ডিজিএফআই, এসবি তাদেরকে কাজে লাগায় কোথায় কি হচ্ছে তথ্য উদ্ঘাটন করার জন্য। আমাদের সাথে তো অনেকের কথা হয়, তারা বলেন যে আমাদেরকে কোনো কাজেই লাগানো হচ্ছে না। তার মানে এই বাহিনীগুলোকে আপনি খামাখা বেতন দিচ্ছেন, এই বাহিনীগুলোর কোনো পরামর্শও নিচ্ছে না সরকার যে নির্বাচন মানে কিভাবে করা উচিত, নির্বাচনের পরিবেশটা রয়েছে কিনা। গোয়েন্দা সংস্থা তো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মানে সরকার তো এই প্রতিষ্ঠানকে দূরে রেখে বাইরে রেখে পরিচালিত হয় না। ঠিক একইভাবে সেনাবাহিনীর প্রয়োজনই নাই, এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে এই বাহিনীর প্রয়োজন নাই, আমরাই সব পারবো। আমরা উপদেষ্টা পরিষদে যে 19-20 জন রয়েছি, আমরাই সব কিছু, আমরাই সেনাবাহিনী, আমরাই পুলিশ, আমরাই র্যাব, আমরাই গোয়েন্দা, আমরাই সব পারবো, সেটি আমরা লক্ষ্য করছি। দেখেন সরকার শপথ নেওয়ার পরে মোটামুটি মাসখানেকের মধ্যে তারা যেটি করতে পারতো যে সংস্কারের একটি রোডম্যাপ, যে আমরা এই 4 মাসের মধ্যে 6 মাসের মধ্যে সংস্কারটা করব, এই সংস্কার। এরপরে আপনার বিচারের একটি রোডম্যাপ দিতে পারতো যে আমাদের বিচারে এই তারিখে গিয়ে আমাদের বিচারটা সমাপ্ত হবে, বিচারের রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ। দেখেন সরকার কত অস্পষ্ট রেখেছে যে তারা কতদিন থাকবে, শপথ নেওয়ার পরে সেটি স্পষ্ট করে নাই। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেই ফাঁদে পড়েছে, তারাও জিজ্ঞেস করে নাই যে আপনারা কতদিন থাকবেন। ওই সময় তো এই নেগোসিয়েশন করার সুযোগ ছিল, বড় বড় দলগুলো সেই কাজটি করেনি, এটা বড় একটি মারাত্মক ভুল করেছে। আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার করেন, যদি গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারের প্রতিনিধি থাকতো তাহলে আজকের এই সংকট সমস্যা হয় না। তারপরে আমি মনে করি মোশাররফ ভাই যেটি বললেন, 10 মাসে যারা নির্বাচন নিয়ে কথা বললেই তাদেরকে ভারতের দালাল বানিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন কারা চায় না? আমি তো মনে করি প্রকৃতপক্ষে ভারত নির্বাচন চায় না। ভারত যাই বলুক না কেন সামনাসামনি, মনে মনে তারা নির্বাচন চায় না। হাসিনাও নির্বাচন চায় না। কারণ কি? কারণ জানে গণ অভ্যুত্থানের শক্তি নির্বাচন নিয়ে কামড়াকামড়ি করবে। আওয়ামী লীগ একটি বড় দল, ঘাপটি মেরে বসে আছে, মানে তারা চাইলে আমার মনে হয় যে মানুষ নামাইতে পারে, নামাইতেছে। আমার মনে হচ্ছে যে তারা দেখতেছে যে এরা মারামারি করবে, রুটি নিয়ে কামড়াকামড়ি করবে, এরপরে আমরা এসে সবল দিব। আমরা যে কোনো একটা পক্ষে ঢুকবো, ঢুকে আমরা জনগণের মানে যতটা আসলে অঘটন ঘটানো যায় আওয়ামী লীগ সেই ঘটনার অপেক্ষায় আছে, আমার কাছে এটি মনে হচ্ছে। তো সেই জায়গায় আওয়ামী লীগ নির্বাচন চাই বলে আমার কাছে মনে হয় না, আওয়ামী লীগ যাই বলুক না কেন। এবং সেই ফাঁদে কতিপয় উপদেষ্টা তারা কিন্তু পড়েছে, সেই আওয়ামী লীগের ফাঁদে, ভারতের ফাঁদে। আমি সর্বশেষ যেটি বলতে চাই যে যারা বাংলাদেশে নির্বাচনের কথা শুনে যাদের মুখ কালা হয়ে যাচ্ছে, তারা মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। কারণ ভারত নির্বাচন চায় না, আওয়ামী লীগ নির্বাচন চায় না, তারা একইভাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখেন একটি দল নির্বাচন নিয়ে কথা বলবে না তো কী নিয়ে কথা বলবে? এবং নির্বাচনের পাশাপাশি তো আমরা এটিও বলছি
যে আমরা গণহত্যার বিচার চাই, আমরা অবশ্যই সংস্কার চাই, এবং সেই সংস্কার অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। কিন্তু সেই ঐক্যমত তো আপনি 10 মাসে করতে পারেন নাই। এখন কি মনে হয় যে সমস্ত দলকে আপনি ঐক্যমতে আনতে পারবেন? আনতে তো পারবেন না, বরং আপনি তো বিভিন্ন ইস্যু সামনে এনে আপনি তো নৈরাজ্য সৃষ্টি করেছেন। প্রত্যেকটা দল কিন্তু ওই সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছিল না? সুতরাং এই দলগুলোর আলোচনা প্রস্তাবনার মধ্যে যতটুকু কমন ছিল সেটা আপনি কি নোট আকারে আমাদের সামনে হাজির করতে পারতেন না? করেন নাই কেন? আমার কাছে যেটি মনে হয় যে এই যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, ঠিক একইভাবে নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। আপনি পলিথিনের কথা বলছেন, পরিবেশের কথা বলছেন, গাছের কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটাতে গুরুত্ব দিতে হবে আর কোনটা আপনি করতে পারবেন, কোনটা পারবেন না। আপনি মানবিক করিডোর সামনে আনলেন, আপনি রোহিঙ্গা ফেরত পাঠাবেন, খুব ভালো কথা, পারেন নাই তো। আপনি বললেন বিনিয়োগ আনবেন, কত টাকা বিনিয়োগ এনেছেন দেখান তো। আপনি বললেন সাদা হাতি আসতেছে, কই হাতি? আমরা তো দেখি না। এই পরিবেশে কেউ বিনিয়োগ করে না। আমি তো চীনে গিয়েছিলাম, সেখানকার ফরেন মিনিস্ট্রিতে যারা আছে জিজ্ঞেস করেছিলাম, বিদেশ থেকে যারা আসে বিভিন্ন কমিউনিটি আমাদের সাথে বসে, আমি জিজ্ঞেস করি, তারা এই পরিস্থিতিতে বিনিয়োগ কেউ করবে না। সুতরাং সরকারের যে মিথ্যাচার করছে, এই মিথ্যাচার বন্ধ করা উচিত। সর্বশেষ এই যে আমাদের বিশেষ করে চট্টগ্রাম পোর্ট নিয়ে একটি তালবাহানা শুরু হয়েছে, আমি অনেকের সাথে কথা বলেছি। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের যে ইস্যু সামনে এসেছিল, মূলত এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর 2জন ছাত্র উপদেষ্টার যে ইস্যু পদত্যাগের, এটা ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়েছিল। বিএনপির মতো দলও চেয়েছে। এগুলো বন্ধ করার জন্যই মূলত প্রধান উপদেষ্টার পদত্যাগের নাটক সামনে আনা হয়েছে। 10 সেকেন্ড 15 সেকেন্ড কিছু বলতে চান আপনি? না, 10 সেকেন্ড 15 আমার ক্লোজিং রিমার্কস হচ্ছে যে বিএনপি একটা মধ্যপন্থার দল হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই শেষ মুহূর্তেও। আপনি দেখেন নারী কমিশনের প্রস্তাবনা নিয়ে সে কিন্তু হেফাজতের মিটিংয়ে যায় নাই, আবার নারী মৈত্রী যাত্রাতেও গিয়ে সে অংশগ্রহণ করে নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি এখানে প্রতিষ্ঠা করতে চায়, এইটা সে প্রমাণ করেছে। তার সাথে যে রাজনৈতিক দলগুলি আছে এদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে তারা এগিয়ে। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশিদ আহমেদ এবং মিস্টার মোশাররফ মোহাম্মদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন, তবে দুজনেই খুব একটা আশাবাদী নন যে এই সরকার আসলে কি তাদের অভিলাষ সেটা এখন ওনারা নিশ্চিত করতে পারছেন না। সেনাবাহিনীকে বিতর্কিত করবার বিষয় নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন এবং দুজনেরই চাওয়া দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, অর্থনীতির স্বার্থে ডিসেম্বরের মধ্যে এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা আশা করব সরকারের বোধোদয় হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।